বাসটা একটুও স্পিড না কমিয়ে একই স্পিডে মোড়টা ঘুরল। আর বেশি দূর নয় বহরমপুর, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। অনেক দিন পর বিশেষ কাজে বহরমপুর যাচ্ছিলাম। মনটা 10 বছর আগের দিনগুলিতে ফিরে যাচ্ছিল বারবার। বাসটা মোড় ঘুরতেই দূরে মাঠের মাঝখানে গ্রামটা চোখে পড়ল। এই সেই গ্রাম যেখানে আমি 2টি দিন কাটিয়েছিলাম। আমার মনে এখনো ওই 2টি দিন স্বপ্নের মতো উজ্জ্বল হয়ে আছে। সবে কলেজে ঢুকেছি, নতুন চাকরি, কলকাতা থেকে মুর্শিদাবাদ। প্রথমে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, তার মধ্যে আবার নতুন কলেজ, স্টাফ কম, দায়িত্ব বেশি। কিন্তু সত্যি কথা বলতে কি, কলেজে গিয়ে কলেজের পরিবেশ দেখে মনটা ভরে গিয়েছিল। তার উপর পেয়েছিলাম সন্দীপকে। ও ইংরেজি সাহিত্যের অধ্যাপক, আমারই সমবয়সী। বন্ধুত্ব হতে 1 সপ্তাহও লাগেনি। তারপর সেই বন্ধুত্ব ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হয়। যথেষ্ট গুণী ছেলে সন্দীপ। যেমন পড়াশুনো তেমনি প্রশাসনিক ব্যাপারগুলিও বুঝতো দারুণ। কলেজের প্রিন্সিপাল যে কতবার বিভিন্ন বিষয়ে আটকে গিয়ে সন্দীপের পরামর্শে বৈতরণী পার হয়েছে তার হিসাব নেই। ওই যে গ্রামটা দেখা যাচ্ছে, ওইটা সন্দীপদেরই গ্রাম। গ্রামের নাম বুরুটিয়া। নামটার মধ্যেই একটা নিজস্ব দোলা আছে। গ্রামের নাম তো এরকমই হয়। এখানে কোনো এক্সপ্রেস বাসই থামে না। মাঝে মাঝে যদি কন্ডাক্টরকে ম্যানেজ করা যায় তবে এখানে নামা যায়, না হলে একেবারে বহরমপুর গিয়ে নামতে হয়। নয়তো আগের স্টপ বেলডাঙ্গায় নামতে হবে, তারপর লোকাল বাস ধরে বুরুটিয়া আসতে হবে। আজকে আর মনে নেই কলেজেরই নাকি প্রয়োজনে একবার সন্দীপদের বাড়ি আসতে হয়েছিল। কলেজ থেকে সন্দীপের সঙ্গেই এসেছিলাম। যখন আমরা বুরুটিয়া বাসস্ট্যান্ডে এসে দুজনায় নামলাম তখন অনেক রাত, চারিদিকে অন্ধকার, নিঝুম পল্লী। বাসস্ট্যান্ডে কয়েকটি দোকান খোলা, একটা মিষ্টির দোকান, ছোট একটা পান বিড়ির দোকানও চোখে পড়ল। টিমটিম করে হ্যারিকেন জ্বলছে। দুটো জায়গায় দেখলাম কিছু যুবক দল বেঁধে বসে রেডিও চালিয়ে দিয়েছে বিবিধ ভারতী। যুবকদের হাতে জোনাকির মতো মিটমিট করছে বিড়ি। কিছুক্ষণ আগেই বোধহয় কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে। আবহাওয়াটা চমৎকার। বিকেলের সেই ভ্যাপসা গরম আর লাগছে না। তার উপর দুপাশের বিস্তৃত খোলা মাঠ থেকে ধেয়ে আসছে ফুরফুরে ঠান্ডা বাতাস। বাতাসে মাটির ভেজা গন্ধ। আমার শরীরটা যেন আড়মোড়া ভেঙে জেগে উঠল। পুঁটি মাছের মতো মনটাও ছলবল করে উঠল। আকাশ ভরা তারা, গাছে গাছে জোনাকির মেলা, মিঠে ফুরফুরে ভিজে বাতাস। দুজনাই হেঁটে চলেছি। সন্দীপ স্তব্ধতা ভেঙে বলল, "কি রে, কেমন লাগছে?" "উফ, দারুণ! দেখিস সাবধানে, সামনে গর্ত।" সন্দীপের সাবধান বাণী। টর্চ মেরে দেখি মাটির রাস্তায় ছোট একটা গর্ত, এমন কিছু নয়। কিন্তু ভাবলাম অবাক হয়ে, সন্দীপ এই অন্ধকারে দেখলো কি করে? ও তো টর্চ না জ্বালিয়েই বলে দিল। জিজ্ঞাসা করতেই বলল, "এ রাস্তা আমার মুখস্থ।" বুঝলাম এটাই স্বাভাবিক। পাড়ার ভিতর ঢুকতেই একটা বড় বটগাছ, তার তলায় ছোট মন্দির, শান বাঁধানো চাতাল। এখানেই পাড়ার বিভিন্ন সভা সমাবেশ হয়। দুটি ছেলে খালি গায়ে সেই চাতালে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এক প্রাচীর ঘেরা দোতলা বাড়ির সামনে এসে সন্দীপ দাঁড়ালো। এটাই ওদের বাড়ি। উপরের বারান্দায় এক মধ্যবয়স্ক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। উপর থেকেই বললেন, "খোকা, এলি?" "হ্যাঁ," সন্দীপ উত্তর দেয়। কিছুক্ষণ দাঁড়াতেই বাড়ির দরজা খুলেছিল একটি 12-13 বছরের মেয়ে। "কি রে রীতা, তুই ঘুমোসনি এখনো?" সন্দীপ জিজ্ঞাসা করে। "না।" রীতা নামের মেয়েটা তখনও আমাকে দেখছে। ওর চোখে সপ্রশ্ন দৃষ্টি, যেন বলতে চাইছে, "দাদাবাবু, উনি কে?" "কি রে, কি দেখছিস?" সন্দীপ বলে। "না, ইয়ে কি, এই আরেক দাদাবাবু, আমার বন্ধু। যা, চা বসা।" "এত রাতে চা খাবে?" "হ্যাঁ।" সন্দীপের গম্ভীর উত্তর। রীতা আর প্রতি উত্তর না দিয়ে গেটটা বন্ধ করল।
আমরা বাঁ দিকের সিঁড়ি বেয়ে দোতলার একটা ঘরে গিয়ে বসলাম। সন্দীপের বাবা মায়ের সঙ্গে পরিচয় হলো। দারুণ জমাটি আড্ডা দিতে পারেন মেসোমশাই, সন্দীপের বাবা। কিছুক্ষণের মধ্যেই পরকে আপন করে নিতে পারেন। ভীষণ খোলামেলা, দিলদরিয়া মানুষ। চাকরি করেন ল্যান্ড সেটেলমেন্ট অফিসে। আগেকার মানুষ, ন্যায় নীতি বোধগুলি ভীষণ প্রখর। কথা বললেই তা বোঝা যায়। তুলনায় মাসিমা ভীষণ লাজুক, কথা কম বলেন, কিন্তু প্রতি কথায় স্নেহ ঝরে পড়ে। বাবা মায়ের একই সন্তান সন্দীপ, বেশ সুখের সংসার। উপরের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম সন্দীপের সঙ্গে। হঠাৎ ঝপ করে বিদ্যুতের আলো জ্বলে উঠল ঘরে, বারান্দায়, উঠোনে। এতক্ষণ লোডশেডিং চলছিল। কারেন্ট আসতেই আমার মনটা নেচে উঠল। পরক্ষণেই মনে হলো কারেন্ট না এলেই ভালো হতো। গ্রামীণ পরিবেশে কেমন একটা নিঝুম ভাব ওই অন্ধকারময়তার মধ্যে বেশ মানানসই হয়ে উঠেছিল। কারেন্ট আসতেই দেখলাম সন্দীপের উঠোনের মাঝখানে এক বিরাট ধানের গোলা, মুলি বাঁশের বেড়া দিয়ে তৈরি। তোদের জমি আছে? আছে, বিঘে 30 তবে ভাগে দেওয়া। চাষ কেমন হয়? যা হয় বছরের খোরাকি, তেল ডাল তরি তরকারি হয়ে যায়। বলিস কি? হ্যাঁ, মাছটাও কিনতে হয় না। কেন, পুকুর আছে? হ্যাঁ, একটা পুকুর লিজে নেওয়া আছে। তাহলে তো তোরা জমিদার। আমি টিপ্পনি কাটি। সন্দীপ মুচকি হেসে জানিয়ে দেয় আমার কথায় তার খুব একটা আপত্তি নেই। রাতে খাওয়ার ডাক পড়ল নিচের ঘরে। মাসিমার আয়োজন দেখে আমার চোখ ছানা বড়া, কিন্তু কিছু করার নেই। মেসোমশাইয়ের ধমক, সন্দীপের জোড়াজুড়িতে খেতেই হলো। সেদিনের রাতে মাসিমার হাতে রান্না করা কলাইয়ের ডাল আর পোস্ত বড়া আজও যেন আমার মুখে লেগে আছে। পরদিন সকাল হতেই সন্দীপকে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখার জন্য। অদ্ভুত সুন্দর গ্রাম। আমার এই জীবনে দেখা অনেক গ্রামের মধ্যে সেরা। দূরে গ্রামের পূব দিক দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। উত্তর ও পশ্চিম দিক দিয়ে অর্ধবৃত্তাকারে গ্রামটাকে ঘিরে রয়েছে বাগান। দক্ষিণ দিক দিয়ে গ্রাম থেকে রাস্তা বেরিয়ে গেছে সোজা হাইরোডের বাসস্ট্যান্ডের দিকে। এটাই গ্রামের প্রধান প্রবেশ পথ। এই পথের উপর এক বিশাল প্রাচীন জমিদার বাড়ি, এখন ধ্বংসাবশেষ। লোকজন কেউ থাকে না, সাপের রাজত্ব ওখানে। একসময় এ বাড়িতে কত কোলাহল, দুর্গাপূজা, যাত্রা, নাচের আসর বসত। এখন সব ইতিহাস। ঘরের দেওয়ালে কান পাতলে শোনা যাবে হয়তো অনেক হাসি কান্নার কাহিনী। এ গ্রামে 1200-1300 মানুষের বাস। মাত্র 3টি পাকা দোতলা বাড়ি, আর সবই একতলা এবং কাঁচা বাড়ি। পাড়াতে সন্দীপদের সম্পর্কে বেশ একটা সমীহ ভাব আছে। তার মধ্যে সন্দীপ আবার কলেজের প্রফেসর বলে কথা। যত মানুষের সঙ্গে পরিচয় হলো সবাই বেশ হাসি খুশি এবং খোলামেলা, সরল। সবাই তার বাড়িতে আমন্ত্রণ জানায়। সন্দীপ সবাইকে পরে হবে বলে এড়িয়ে যায়। প্রতিটি মানুষের আন্তরিকতা আর সরল সহচর্য আমাকে মুগ্ধ করে। আমার চোখে মনে ঘোর লাগায় এই গ্রামীণ সরল এবং নির্ভেজাল জীবনযাত্রা। কোথা থেকে যে দুটো দিন কেটে গেল বুঝতেই পারলাম না। এখনও মনে পড়ে সেই মানুষগুলোর কথা। খ্যাপা দিবাকান্ত, পাড়ার সবচেয়ে বয়স্ক মানুষ নলিনী কাকা, ভানুদা, আরও কত নাম, ভুলে যাওয়া মুখগুলো। তারপর গঙ্গার অনেক জল গড়িয়েছে। আজ প্রায় 10 বছর হয়ে গেল। এর মধ্যে আমারও ট্রান্সফার হয়েছে শ্রীরামপুরের একটা কলেজে। অনেক অনেক দিন সন্দীপের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। প্রথম চিঠির মাধ্যমে যা একটু যোগাযোগ হতো, এখন বিগত 7-8 বছর সম্পূর্ণ প্রায় যোগাযোগ শূন্য। তারপর হঠাৎ বহরমপুর যেতে গিয়ে দূরের ওই বুরুটিয়া গ্রামের দৃশ্যপট দেখেই এক প্রবল নস্টালজিক আবেগে আমি কন্ডাক্টরের হাতে একটা 20 টাকার নোট গুঁজে দিয়ে নেমে পড়লাম বুরুটিয়া। নেমে আমি অবাক। সেই ছোট দোকান দুটি আর খুঁজেই পাওয়া যাচ্ছে না নতুন নতুন অনেক দোকানের মাঝে।
দোকানগুলোর চেহারা অনেক পাল্টে গিয়ে যেন শহুরে দোকানের একটা ব্যর্থ নকল করার প্রচেষ্টা। মানুষজনের বেশভূষা, চুলের ছাঁট, মায়, কথাবার্তা পর্যন্ত এক পরিবর্তিত অবস্থাকেই স্মরণ করিয়ে দেয়। গ্রামের ভিতরটায় সেরকম চোখে পড়ার মতো কোনো পরিবর্তন নেই, তবে কোথায় যেন একটা সুর তালহীন অবস্থা। সন্দীপদের বাড়িটা চিনতে আমার একটুও ভুল হলো না। দরজায় ধাক্কা দিতেই গেটটা আপনা থেকে খুলে গেল। দরজার শব্দে ভিতর বারান্দার দালানে বসা এক বিধবা মহিলা মাথা তুলে তাকালেন। চোখাচোখি হতেই আমি স্তব্ধ হয়ে যাই ভিতরে ভিতরে। সন্দীপ তাহলে পিতৃহারা। নিজেকেই স্তব্ধতা ভাঙতে হলো। মাসিমা, চিনতে পেরেছেন? মাথায় একটা বড় ঘোমটা তুলে উঠে দাঁড়ালেন। না বাবা, ঠিক। আমি সুব্রত, সন্দীপের বন্ধু। ও, এসো 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 বাবা, কোথা থেকে এলে? যাচ্ছিলাম বহরমপুর একটা কাজে, নেমে পড়লাম। ভাবলাম আপনাদের সঙ্গে একটু দেখা করে যাই। বেশ করেছো, বসো। একটা চেয়ার দেখিয়ে বলেন। কিন্তু মাসিমা, আমার কথা শেষ হবার আগেই বলেন, হ্যাঁ বাবা, আজ 7 বছর হলো তোমাদের মেসোমশাই। কিন্তু কি হয়েছিল? ক্যান্সার, গলায়। আগে একটুও বুঝতে পারেননি? না, ধরা পড়ার 23 দিনের মাথায়। কথা শেষ করতে পারেন না। চোখের কোনা চিকচিক করে ওঠে, গলা বাষ্পরুদ্ধ হয়ে যায়। থাক, আর শুনতে চাই না। কিন্তু মেসোমশাই রিটায়ার করেছিলেন কি? না, আরও 4 বছর চাকরি ছিল। তাহলে চাকরিটা তো? হ্যাঁ, আমি নিইনি। কি হবে, একার সংসারে যা পেনশন পাই তাতেই চলে যায় বেশ। একা? সন্দীপ কোথায়? বহরমপুরে বাড়ি করেছে। বাড়ি করেছে মানে? প্রশান্তি ভরা মুখে একগাল হাসি ছড়িয়ে বললেন, বাড়ি করেছে মানে বাড়ি করেছে, ওখানেই থাকে ছেলে বউ নিয়ে। কিন্তু এখানে নয় কেন? আমার বেয়ারা প্রশ্ন। দেখো ছেলের কথা, এখান থেকে ও আর ওর বউয়ের কলেজে যেতে অসুবিধা হয় না? কিন্তু আগে তো এখান থেকেই ও কলেজ করেছে মাসিমা। শোনো ছেলের কথা, তখন তো একা, আর এখন দুজন না। কিন্তু ছেলেটা তাহলে কার কাছে থাকে? আমার এ প্রশ্নে মাসিমার চোখের বাঁধ ভেঙে যায়। ও সব প্রশ্ন থাক বাবা, তুমি হাত পা ধুয়ে জল খাবার খাও তো। কখন বেরিয়েছো কে জানে। না মাসিমা, আমার কাজ আছে। ধুর বোকা ছেলে, তা হয় কখনো? তুমি আমার হাতের কলাইয়ের ডাল আর পোস্ত বড়া খাবে না? মাসিমা, আমি অবাক হয়ে যাই। হ্যাঁ বাবা, অনেক দিন নিজের হাতে কাউকে কিছু করে খাওয়াতে পারি না। লক্ষ্মী ছেলে, তুমি বসো, আমি এক্ষুনি রেঁধে ফেলবো। বলেই মাসিমা রান্নাঘরের দিকে পা বাড়ালেন। আমি কতক্ষণ বসেছিলাম খেয়াল নেই। মাসিমার ডাকে সম্বিত ফিরল। নাও বাবা, একটু জল খেয়ে নাও। তাকিয়ে দেখি একটা বড় রেকাবি থালায় গোটা 10 নাড়ু মুড়ির মোয়া নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন। এত খাবো না মাসিমা। এটুকু পারবে, খাও তো, বলে যেন একটু ধমক দিলেন। সেই ধমক আমার কানে যেন অমৃতের ঝর্ণা হয়ে ঝরে পড়ল। অগত্যা খেতেই হলো। মাসিমা রান্নাঘরে রান্না করছেন এক মনে। পিছনে আমি কখন যে গিয়ে দাঁড়িয়েছি খেয়াল করেননি। নিবিষ্ট মনে রান্না করছেন, যেন এক সাধনায় মগ্ন। এই মগ্নতা আমাকেও স্পর্শ করল। আমিও বিভোর হয়ে দেখছি একজন নারী তার স্নেহের জনকে খাওয়াবার জন্য কি পরম মমতায় রান্না নামক বিষয়টাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। আমার বুকটা ভরে যায় মুক্ত বাতাসে। মনে মনে ভাবি, এখনও আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম। তারপর নিজেই স্তব্ধতা ভেঙে মাসিমার সঙ্গে শুরু করলাম আলাপচারিতা। কত কথাই না জানা হলো। সন্দীপ বিয়ে করেছে ওর এক কলিগকে, ওরই ডিপার্টমেন্টের টিচার। ছেলের পড়াশুনোর জন্যই নাকি সন্দীপকে বহরমপুরে থাকতে হয় বা থাকতে বাধ্য হয়। মাসে একবার একদিনের জন্য আসে। কোনো কোনো মাসে কাজের প্রবল চাপে আসতে পারে না মায়ের কাছে।
এ মাস নিয়ে প্রায় 4 মাস হতে চলল সন্দীপ এ গ্রামে আসতে পারেনি। ইতিমধ্যে ও পিএইচডি করে একবার বিদেশ থেকেও নাকি ঘুরে এসেছে। অধ্যাপক সমিতির এক গুরুত্বপূর্ণ পদও পেয়েছে। এই সব খবর শুনে আমার আনন্দ হয়, যেহেতু ও আমার বন্ধু। কিন্তু একটা খবরে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ওর বউয়ের সঙ্গে নাকি খুব একটা বনিবনা হচ্ছে না। কেন? মাসিমা জানেন না। খেতে বসেও সেই কথাই হচ্ছিল। কথার মোড় ঘুরে যায় পাড়ার বর্তমান অবস্থার দিকে। এখন নাকি চোর ডাকাতের ভয় বেড়েছে আগের থেকে বেশি। গ্রামের লোকেরা আর আগের মতো নেই। যেমন স্বাদ নেই মাসিমার রান্না করা আজকের কলাইয়ের ডাল আর পোস্তর বড়ায়। এত বিষাদ কেন? অথচ উনি তো কত যত্ন করে রাঁধলেন। আমার মনে হয় এত বিষাদের খাওয়া আমি বোধহয় জীবনে এই প্রথম খেলাম। বিদায়ের সময় মাসিমা একটা কাগজে সন্দীপের ঠিকানা লিখে দিলেন। ওর বাড়িতে যেও, দেখা করো। নিশ্চয়ই যাব বলে মাসিমাকে প্রণাম করলাম। থাক থাক, আবার এসো। এই মাসিমার খোঁজ নিও বাবা বলেই অনেক কষ্টে আটকানো চোখের জলে ভেসে গেলেন। দুপুরের রোদের তাত এখন যথেষ্ট। দক্ষিণের সেই রাস্তায় উঠতেই ডান দিকে পড়ল ধসে যাওয়া জমিদার বাড়িটা। খোলা মাঠের হাওয়া এই বাড়িতে ধাক্কা খেয়ে এই নির্জন দুপুরে এক বিলাপের তান তুলে চলেছে। পাশেই দেখি লম্বা খালটার ধারে নতুন বসতি গড়ে উঠছে। এরা ওপার বাংলাদেশ থেকে এখানে এসে বসতি গড়ছে। গড়ে উঠছে এক নতুন জনপদ। একদিন সন্দীপদের বাড়িটাও ধসে পড়বে ওই জমিদার বাড়ির মতোই। আর তার জায়গায় গড়ে উঠবে এই নবাগতদের বাসভূমি। এ গ্রামের চেহারা আরও বদলে যাবে। যেমন বদলে যায় সব কিছু। বদলে যায় মানুষ, বদলে যায় সম্পর্ক, বদলে যায় শহর, নগর, গ্রাম, গঞ্জ, মাঠ, ঘাট, রাস্তা, বসতি। অথচ কটা দিন, মাত্র 10 বছর। তার মধ্যেই রূপান্তরের এত আয়োজন আমাকে অবাক করে। আমিও কি বদলে গেছি? প্রশ্নটা মাথায় চাগাড় মেরে ওঠে। তাহলে কি এভাবেই সব বদলে যায়, সব ইতিহাস হয়ে যায়? এভাবেই সন্দীপদের মায়ের কাহিনী, নলিনী কাকাদের কাহিনী একদিন অনুচ্চারিত ইতিহাস হয়ে যাবে, যার খোঁজ কেউ রাখবে না। নতুন নতুন জনপদ গড়ে উঠবে পরিবর্তনের অনিবার্যতায়। চাপা পড়ে থাকবে ভানুদা, মেসোমশাই, দিবাকান্ত খ্যাপা, নলিনী কাকাদের সেই সময়ের মানবিক সম্পর্ক এবং তার ভাঙনের ইতিহাস। আমার হাতে তখনও মাসিমার দেওয়া সন্দীপের ঠিকানা লেখা কাগজের টুকরোটা। হাঁটতে হাঁটতে হাত খুলে দেখি ঘামে লেখাটা অস্পষ্ট হয়ে গেছে। এক দমকা হাওয়া এসে কাগজ খণ্ডটাকে উড়িয়ে নিয়ে ফেলে দিল খালের জলে। দূরে হাইরোডে বাসের হর্ন শুনতে পাই। দ্রুত হাঁটতে থাকি। আজই কলকাতায় ফিরতে হবে, গভীর রাত হলেও।